আচ্ছা, এখন যে আমি ভিডিওটা করতে চলেছি সেই ভিডিওটা অবশ্যই দীপ্তকে নিয়ে, তবে দীপ্তর লাস্ট ভিডিওটা নিয়ে। কারণ সকালবেলা যে ভিডিওটা তোমাদের সামনে আমি প্রেজেন্ট করেছি সেটা রাত্রিবেলা করা ছিল, যখন আমি দীপ্তর ভিডিওটা দেখিনি। আমার ভিডিও করার পরে আমি দীপ্তর ভিডিও দেখেছি, দ্যাটস ওয়াই সেই ভিডিওটা নিয়েও আমার তো কিছু বক্তব্য থাকবে, তো সেই জন্য বলতে এসেছি। তো প্রথম কথা দীপ্তকে আমি বলতে চাই যে ভাই, তুমি সোশ্যাল সাইটে যা খুশি করতে পারো, ঠিক আছে, তোমার কোনো কিছু করার থাকলে, কিন্তু ইউটিউব প্ল্যাটফর্ম একটা হচ্ছে সাইট যেখানে তুমি ইনকাম, মানে একটা প্ল্যাটফর্ম যেখানে তুমি ইনকাম করতে পারবে। তো সেই জায়গায় যখন তোমার ইনকাম করার ইন্টারেস্টই নেই, তাহলে তুমি এখানে ভিডিও করে কি ব্যক্ত করতে চাইছো? মনের ভাব ব্যক্ত করার জন্য ইউটিউব প্ল্যাটফর্ম নয়, কারণ ইউটিউব প্ল্যাটফর্মে তুমি যা বলবে তার নেগেটিভ এবং পজিটিভ কথাবার্তা হবে, এবং তাতে কি হবে, কন্ট্রোভার্সি জোনের লোকেরা আরও বেশি কন্টেন্ট পাবে, আরও কন্ট্রোভার্সি হবে। তাতে কিন্তু মনে হয় না তোমার জন্য বা টিনুর জন্য সেটা শ্রেয় হবে। তার থেকে বরং ভালো ছিল যে তুমি যদি চুপচাপ থাকতে। তো যাই হোক, আমি এটা আমার ধারণা বললাম। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। অনেকেই জিজ্ঞাসা করছো দীপ্তর চ্যানেলের নাম কি? দীপ্তর চ্যানেলের নাম দীপ্ত 95 বা 93, আমার ঠিক মনে নেই। তো ওই চ্যানেলটা গিয়ে ভিজিট করতে পারো, কারণ আমার এই ভিডিওটা দেখতে গেলে ওর চ্যানেলের ওই ভিডিওটা দেখতে হবে, কারণ ওই ভিডিওটা রিলেট করেই আমি আমার ভিডিওটা করেছি। জাস্ট ও যে পয়েন্টগুলো তুলেছে সেই পয়েন্টগুলোয় কোনো জিনিস আমি অবজেকশন জানিয়েছি, আর কোনোগুলো ওর সঙ্গে সঠিক জানিয়েছি, ঠিক আছে, মানে ওর সঙ্গে সম্মতি জানিয়েছি। তো দ্যাটস ওয়াই ওর ভিডিওটা না দেখলে হয়তো এই ভিডিওটা বুঝতে পারবে না অনেকেই। তো যাই হোক, সেটা তোমাদের ব্যাপার, তোমরা কি দেখবে না দেখবে। তবে আমি এটা বলতে পারি যে দেখো, আমি না তো কারোর শত্রু না তো কারোর বন্ধু এখানে, ঠিক আছে। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, যিনি কন্ট্রোভার্সি করি, বিতর্কিত যে কোনো মন্তব্য নিয়ে আমি বক্তব্য রাখতে পারি, সে যেই হোক, আমি সেটাই মনে করি, আর তার জন্যই আমার ভিডিও। তবে ভিডিওটা আমার, যেহেতু ওর 20 মিনিটের ভিডিও এবং সেটা পুঙ্খানুপুঙ্খ বিচার করতে হয়েছে প্রতিটা লাইন তুলে তুলে, তাই আমাকে লিখে রাখতে হয়েছে, কারণ আমি ওইভাবে অতটা মাথার মধ্যে রাখতে পারবো না টু দ্য পয়েন্ট। তাই টু দ্য পয়েন্টের জন্য আমাকে লিখে রাখতে হয়েছে। তো সেই পয়েন্টগুলো নিয়েই আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে এসেছি। তো চলো, লেটস গো। দেখো, প্রথমেও বলেছে যে অনেকেই বলছে টিনু ওর দ্বারা মলেস্ট হয়েছে, ঠিক আছে। তো সেইটাতে ও সেটা মানতে নারাজ, ঠিক আছে। ও সেটা বলছে যে সেটা কচি খোকার জন্যই হয়েছে, ওর জন্য নয়। তবে আমি এটা বলছি, এটা পুরোটা সত্য নয়, ঠিক আছে। আংশিকভাবে এটা সত্য যে তোর জন্যে আর খোকার জন্য টিনু মলেস্ট হয়েছে। মানে আমি যদি বলি যে টিনু মলেস্ট হয়নি, এই কথাটা সত্য নয়। টিনু অবশ্যই মলেস্ট হয়েছে, এবং সেটা অবশ্যই বেশিরভাগটাই খোকার জন্য, বাট তোর জন্যেও তুই আংশিকভাবে দায়ী। তার কারণ তুই যদি এরকম একটা সিচুয়েশন তৈরি না করতিস, তুই যদি তোর শুধুমাত্র ওই জাস্ট টাইম পাস, শুধু বায়তি গঙ্গা মেয়ে হাত ধোয়ার জন্য ফোন করিস, এবং সেটা একটা বিবাহিত যে সংসার করছে এমন একটা, এবং সে একটা ছোট্ট ছেলের মা, এমন একটা মেয়েকে যদি তোর মনে হতো যে ব্যয়তি গঙ্গা মেয়ে হাত ধুয়ে নিচ্ছি, তার জন্য ফোন না করতিস, তাহলে এত কাণ্ড হতো না। আর ব্যয়তি গঙ্গা মানেটা কি? মানে কি সবাই কি সেখানে হাত ধুচ্ছিল? তুই জানিস যে টিনুর ওইখানে কি সবাই হাত ধুচ্ছিল যার জন্য তুই হাত ধুয়ে নিয়েছিস? তুই বলছিস না ব্যয়তি গঙ্গা। ব্যয়তি গঙ্গা তখন আমরা বলি যেটা হচ্ছে যে সবাই যা করছে আমিও তাই করে দিচ্ছি। তোর কাছে কি এরকম কোনো প্রুফ আছে যে ব্যয়তি গঙ্গা টিনুর মধ্যে সবাই হাত ধুয়ে নিচ্ছিল তাই আমিও একটা চান্স মেরেছি? এটা কিন্তু কথাটা তুই ঠিক বললি না, তাই না? তো সেই জায়গায় আমি যেটা বুঝতে পেরেছি যে তোর যে মেন্টালিটিটা ছিল, চলো মানে আমি দূরে রয়েছি মুম্বাইয়ের মতো একটা জায়গায়, সেখান থেকে আমার এন্টারটেনের দরকার ওভার টেলিফোনিক। আমি ওই ফোনে একটু কুলুকুলু করবো, একটু মজার গল্প করবো, একটু রোম্যান্সের গল্প করবো, একটু প্রীতির গল্প করবো, একটু কেয়ারিংয়ের গল্প করবো। আমিও মেন্টালি ফ্রি হবো, যার সঙ্গে করবো সেও করবো, মেন্টালি ফ্রি হবে। তো এটা একটা তুই চেয়েছিলিস না। তো তুই চেয়েছিলিস যে টিনুকে নিয়ে সংসার করবি, আর না তো তুই চেয়েছিলিস যে টিনু তার সংসার থেকে বেরিয়ে তোর কাছে চলে আসুক। এটা দুটো কোনোটাই তুই চাসনি, ঠিক আছে। অতএব তুই যেটা চেয়েছিলিস জাস্ট ফর ফান, এনজয়, এরকম একটা ব্যাপার। দূর থেকে ফোনে যেটুকুনি হয়, মুম্বাইয়ে পড়ে আছিস, এখানে একটু সোঁদা গন্ধ শুকতে চেয়েছিস। তো টিনু একটা মিষ্টি মুখো মেয়ে, এরকম একটা বেশ মিষ্টি মিষ্টি মেয়ের সঙ্গে একটু মানে ইন্টিমেট হব ওভার টেলিফোনিক, এটাই তোর ইন্টেনশন ছিল, এটাই ট্রু ফ্যাক্ট। কিন্তু সেটা তোর যে কতটা ব্যাড মানে ইন্টেনশন সেটা বোঝ আগে, কারণ তুই একটা বিবাহিত মেয়ে চয়েস করলি। তুই করতেই পারিস, এই গল্প নিয়ে আমার নাক সিটকানো নেই, কোনো ছেলে কোনো মেয়ের সঙ্গে গল্প করতেই পারে, কিন্তু তোর বোঝা উচিত ছিল যে আমি কার সঙ্গে করছি, এবং এর ক্ষেত্রে
আমার জন্য পরে বিপদ হতেও পারে, তাই না? কারণ সে একটা বিবাহিত মেয়ে, তার একটা বর আছে এবং তার একটা বাচ্চা আছে, তার সংসার জীবন আছে। সে করেছে, সেও ভুল করেছে, কিন্তু তুই এটা ভাবতে পারতিস, কারণ তোর এইটুকুনি ম্যাচুরিটি নিশ্চয়ই ডেভেলপ করেছিল। তো তুই একটা ডিভোর্সি বা আনম্যারিড মেয়ে দেখে করতিস, কোনো অসুবিধা হতো না। তুই এই বিবাহিত একটা বাচ্চার মাকে দেখে করেছিস, আর সে কিন্তু তুই এখানে বিবাহিত একটা বাচ্চার মাকে দেখে করেছিস। এই জন্যেই তুই জানতিস যে বিবাহিত মেয়ে হলে কোনো চাপ নেই, আমার পক্ষে চাপ নেই, কোনো দায়িত্ব নিতে হবে না, শুধু ফুল টু এনজয়মেন্ট প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে যত প্রবলেমেটিক কিছু হবে সেগুলো ওর ঘাড়েই পড়বে, ওর বরের সঙ্গে ওর ব্যাপার হবে। আমার এখানে সেরকম ব্যাপার নেই। তো আমি জাস্ট মাখনটা খেয়ে বেরিয়ে যাব, ওভার টেলিফোনিক যেটুকুনি হয় না, সামনে কিছুই না তখনও পর্যন্ত। তো সেইটা তুই চেষ্টা করেছিস। আচ্ছা, তারপরে বলছিস যে সবাই কি সতী, তুই একাই দোষী? না, সবাই সতী নয়। যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের মধ্যে বহু লোকজন এরকম কাণ্ড করেছে এবং সেটার প্রমাণও উঠে এসেছে অবশ্যই। হ্যাঁ, কিন্তু তুই যেটা করেছিস সেটা হচ্ছে তুই সোশ্যাল সাইটে মনের মতো বান্ধবী খোঁজার চেষ্টা করেছিস, ঠিক আছে? আর সেই বান্ধবী যদি তুই খুঁজতিস, আমার কিসের আপত্তি আছে? আমার তো কোনো আপত্তি নেই, কিন্তু বান্ধবীটা তোর যেই ম্যারিটাল স্ট্যাটাস ছিল সেই রকম যদি তুই খুঁজতিস, অসুবিধা ছিল না। বুঝতে পেরেছিস? তোর প্রবলেমটা হচ্ছে তুই এমন একজনকে চুজ করেছিস যার জন্য তার থেকে তার বাচ্চা ডিট্যাচ হয়ে আছে। হ্যাঁ, তোর এই যে কাণ্ডটার সঙ্গে ও যদি না লিপ্ত হতো তাহলে ওর বাচ্চা ওর থেকে ডিট্যাচ থাকতো না, আর ওর সংসারটা ভাঙতো না। তো যারা মানুষ সংসারী মানুষ, যারা সংসারটা বোঝে, তারা তো এটাকে ভালোভাবে দেখবে না, ঠিক আছে? সেই জন্যই তারা বলছে। আর বাচ্চাটার কথা ভেবে কিন্তু লোকজন বলছে, কারণ মার থেকে তার বাচ্চা ডিট্যাচ হয়ে আছে বহুদিন। এবার তুই বলবি আমি কি ডিট্যাচ করে রেখেছি? না, তুই ডিট্যাচ করিয়ে রাখিস নি, কিন্তু তুই যদি এরকম একটা সিচুয়েশন তৈরি না করতিস ওকে ফোন করে, আর তারপরে ও যদি ধরা না পড়তো এইসব ব্যাপারে, মানে এইসব না করলে ধরা পড়ার ব্যাপার হতো না, ঠিক আছে? তাহলে হয়তো এরকমভাবে ব্যাপারটা হতো না, এইটা বলা হয়েছে, ঠিক আছে? অ্যাকচুয়ালি কি বলতো, তোর দোষ নয়, স্বামী স্ত্রীর মধ্যে একটা দূরত্ব সম্পর্ক ছিল, তাদের মানসিক সেই জায়গাটা ছিল না। মানে কাজের প্রেশার হোক বা যাই হোক, বা আমাদের খোকা যেটা ভেবেছিল সেটা হচ্ছে ও কী আছে, আমাদের মা দিদিমার কাকিমারাও তো এরমভাবেই লাইফ কাটিয়েছে, যে টিনুর আলাদা করে মানসিক জায়গাটা কখনোই খোকা অতটা প্রায়োরিটি দেয়নি। কাজ করবে, ইনকাম করবে, পয়সা করব, বড় বড় বাড়ি করব, গাড়ি করব, অট্টালিকা করব, আমাদের অবস্থা ভালো করব, দিদিকে টপকাবো, মানে এরম ধারণা ছিল আর কি, করবো, এইসব করব। আর আমরা এই তো খাচ্ছি, বেড়াচ্ছি, ঘুরছি, এখানে যাচ্ছি, এখানে যাচ্ছি, ব্লগ করছি। আবার কি আছে, মনের খোঁজটা টিনুর সেটা কিন্তু খোকা নেয়নি, এবং টিনু বোর ফিল করতো ব্লগিং করতে, এটাও কিন্তু বাস্তব। এর জন্যই একটা গ্যাপ হয়েছে, ঠিক আছে? এবং একটা জিনিস বলছো, খোকা কিন্তু সারাদিন কাজ করার পর সন্ধ্যের পর কিন্তু বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা, কথাবার্তা এই সেই করতো। কিন্তু টিনুর কি হয়েছে, একটা পোস্ট মানে প্রেগনেন্সি পিরিয়ড চলছিল, যেই সময় বাচ্চার ব্যাপারটা ছিল, এই সময় একটু মেন্টালি একটু থাকে, বরের সান্নিধ্য বেশি পাওয়ার চেষ্টা করে, এটা গেল একটা। দ্বিতীয় কথা হচ্ছে যে কিছু বললেই তার মধ্যখানে হচ্ছে শাশুড়ি রয়েছেন, তিনি সব ব্যাপারে নাক গলাতেন, ঠিক আছে? সেখানেও প্রাইভেসি অনেকটা নষ্ট হচ্ছে। না, আমি ঘুমানোর কথা বলছি না, কথার মধ্যেও অনেকটা প্রাইভেসি থাকে, সেই প্রাইভেসিটা ছিল না ওদের মধ্যে, সেটা হচ্ছে না। তো সেইভাবে যে বরকে যেভাবে ও চেয়েছিল অ্যাজ আ প্রেমিক, বা হয়তো ওর মা বাবার যে কেমিস্ট্রি বা রিলেশনের যে হেলদি ব্যাপারটা, সেইটা হয়তো মিস করছিল, কারণ ওর বাবা মাকে দেখেছে একে অপরের জন্য কতটা কি নিবেদিত প্রাণ, মানে তাদের মধ্যে রোম্যান্টিকতা বা রোম্যান্টিসিজম অনেক বেশি আছে, যেটা এই কচি খোকার মধ্যে ছিল না। হয়তো সেটা মিসিং, এটাও হতে পারে। তো যেহেতু মা বাবাকে দেখে বড় হয়েছে, তো স্বাভাবিক ওই রকম একটা রোম্যান্টিকতা বা রোম্যান্টিসিজম খোঁজবার চেষ্টা করছিল, যেটা টিনু আর টিনুর হাজব্যান্ডের মধ্যে কোনোদিন ছিল না। ঠিক সেই জায়গায় একটা গ্যাপ হয়েছিল, আর সেইখানেই কিন্তু এই আমাদের দীপ্ত ঢুকে পড়েছিল। বোঝাতে পেরেছি নিশ্চয়ই? আচ্ছা, তারপরে আচ্ছা, এইবার আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে দীপ্ত অ্যাকচুয়ালি একটা স্পাইসি ব্যাপার চেয়েছিল, স্পাইসি ব্যাপার। ওভার টেলিফোনিক অনেকেই এখন এরকম জিনিস করছে, সেটা হচ্ছে স্পাইসি ব্যাপার। ফোনের মধ্যে চ্যাট করব, ফোনের মধ্যে রোম্যান্টিকতা ছড়াবো, ফোনের মধ্যে তুতু ম্যায় করবো, হ্যাঁ, একটা অন্য ফিলিংস, একটা অন্য সেন্সেশন তৈরি হবে, সেই সেন্সেশনের মধ্যে দীপ্ত এনজয় করবে, দূর দেশে থাকলে যেটা হয়, ঠিক আছে? তো একটা বুঝতেই পারছো, একটা মানে কি বলবো,
একটা মানে চারিদিকে একটা কি বলে ওটাকে হ্যালুসিনেশন একটা তৈরি করবে, এই আমার কাছে এলো, আমার পাশে এলো, আমার সঙ্গে থাকলো, এই যে ফিলিংস, এটা দীপ্ত কোনোদিনই টিনুর রেসপন্সিবিলিটি নেবে বলে বা টিনুর সঙ্গে ঘর করবে বলে এরকম কিন্তু চিন্তাভাবনা তখনও পর্যন্ত করেনি। কি করে করবে? মাত্র 23-24 দিনের আলাপে কি সেই চিন্তা করা যায়? কিন্তু সব থেকে জানবে, আমি তোমাদেরকে বলেছি, ড্রাস্টিক ডিসিশন, দুম করে কিছু করা বা হঠাৎ কিছু জিনিস করা, সেটা সব সময় ভুল হয়। যে কোনো জিনিস ওয়েল প্ল্যান, প্রি প্ল্যান করলে ভুল হওয়ার চান্সটা কম থাকে। টিনু এমনি হটকারী ডিসিশনটা ওই সময় নিয়ে ফেলেছিল, সেটা আত্মসম্মান রক্ষা করতে। আর দীপ্তও তখন একদম কেতা দুরস্ত হয়েছিল, আমার থেকে বেশি কেউ নেই, এই জন্য সমস্যাটা হয়েছে। কিন্তু দুজনেই কিন্তু যে নিজেরা সংসার করবে বা নিজেরা একসঙ্গে থাকবে এটা ভাবেনি। যেটা মানে আমাদের কিমা দাল্লু সব সময় বলে যে হ্যাঁ বাচ্চা ছেড়ে আসতে হবে, সংসার ছেড়ে আসতে হবে, অনেকেই তো অনেক কিছু করে এই সেই। আমি না একজনের মুখে, মানে আমার এক পিসির মুখে শুনেছিলাম একদিন কথাটা, সেও একটা কোনো কারোর ব্যাপারে বলছিল যে পরকীয়া তো এখন অনেক করে, অনেকে করে, সবাই ঘরে ঘরে আজকাল পরকীয়া করছে, কি না কি করছে, হাজব্যান্ড না থাকলেই নানা রকম কিছু করছে, কিন্তু তারা সংসার ছেড়ে চলে যাচ্ছে না, এইটা বলেছিল। তো বেশিরভাগ লোকের ক্ষেত্রেই না মানসিকতাটা এরকম যে পরকীয়া করো, রিলেশন করো, চুপি চুপি অনেক কিছু করতে পারো, কিন্তু তার বলে সংসার ছেড়ে চলে যাবে, এরকম মানসিকতার লোকজনই বেশিরভাগ লোকজন। মানে অনেকেই পরকীয়াটাকে মানসিকভাবে কিন্তু প্রমোট করে দেয়, হ্যাঁ যে পরকীয়া করো, কিন্তু যখনই পরকীয়া করে ডেসপারেট একটা ডিসিশন নিয়ে নেবে যেটাতে সংসার ভেঙে যাবে বা সমাজের চোখে তুমি খারাপ হয়ে যাবে বা মা বাবাকে হ্যারাস হতে হবে বা বাচ্চাকে হ্যারাস হতে হবে বা তোমার নিজেকেও মেন্টালি হ্যারাস হতে হবে, সেইটা কিন্তু লোকে অনেকে মেনে নেয় না। কিন্তু চুপি চুপি তোমার যদি একটুখানি অবৈধ সান্নিধ্য থাকে, এটাকে অনেকেই প্রায়োরিটি দিচ্ছে, এটা আমি দেখেছি। সেটা আমি এমনি জগতেও দেখেছি, আর ইউটিউবে তো কিমা বহুবার কথাটা বলেছে। তো বুঝতে পারছো তো মানুষের মানসিকতা, সমাজকে মানুষ ভয় পায়, তো সামাজিকভাবে যেহেতু আমরা সমাজবদ্ধ জীব, তো সমাজকে ভয় পেয়ে অনেক কিছু লুকিয়ে সমাজের আড়ালে আবডালে করব, ভিতর ভিতর করব, কেউ যেন জানতে না পারে। যখনই সেটা জানতে পারবে, আউটবাস্ট হবে, তখন সমাজের ভয়ে বাড়ির আশেপাশের লোকজন সেটা মানতে চাইবে না, এবং সেক্ষেত্রে শ্বশুরবাড়ির কথা বাদ দাও, বাপের বাড়ির লোকও কিন্তু তোমাকে সাপোর্ট করবে না, সেই লেভেলের গার্ডসটা কিন্তু কেউ দেখাবে না যে না এই জিনিসে তো সাপোর্ট করা যাবে না। বুঝতে পেরেছ? এটাই হচ্ছে সমস্যা। আচ্ছা, তারপরে বলা হচ্ছে যে টিনু তাহলে কিসের জন্য বেরিয়েছিল? টিনু কি সত্যি ওই দীপ্তর জন্য বেরিয়ে এসেছে? এই কথাটা ঠিক নয়। টিনু যেটা বেরিয়ে এসেছিল সেটা হচ্ছে আত্মরক্ষা এবং আত্মসম্মানের জন্য। তার কারণ হচ্ছে যখন ওইখান থেকে চলে আসলো, মানে ওই যে তোমার ওর মা যেখানে ক্ষমা চাইলো, ওটাকে সালিশি সভা, সেখান থেকে এসে কিন্তু সে বাড়িতেই ছিল এবং বাড়িতে থেকে ব্যাপারটা অ্যাডজাস্ট করেছে, কিন্তু তখন ওর মন ভেঙে গেছে। আপনারা নিজেরা চিন্তা করুন, আপনি যদি কোনো ভুল করেন সেটা আপনারা নিজেদের মধ্যে শর্ট আউট করতে চাইছেন, ভালো করে বুঝুন। টিনার ভয়েস থেকে আমরা শুনেছি যে মাকে জানাস না, বাবাকে জানাস না, এই চুপ কর, এই চুপ কর, এরকম বলছিল। তার মানেটা কি? তার প্রেস্টিজে লাগছে, এরকম একটা ভুল সে করে ফেলেছে, তার প্রেস্টিজে লাগছে, তাই তার মা বাবাকে, শ্বশুর শাশুড়িকে সে জানাতে চায় না। সেই জায়গায় কি করেছিল কচি খোকা? তার বাবা মা, নিজের বাবা মা ছাড়াও সালিশি সভা ডেকে পাড়ার লোকেদের মধ্যখানে বলেছিল কথাটা, ঠিক আছে? যেটা টিনু মেনে নিতে পারেনি। ভীষণই সেন্টিমেন্টে লাগে টিনুর, যে জিনিসটা আমি ভুল করেছি, মানছি, আমি অন্যায় ক্ষমা চাইছি এবং চাইছি নিজেদের মধ্যে শর্ট আউট করতে, আমি আর করবো না এটা বলছি। তারপরেও যে হাজব্যান্ডটার জন্য আমি এত কিছু করলাম, সেই হাজব্যান্ড কী করলো? আমার মা বাবাকে জানালো, নিজের বাবা মাকে জানালো, বাইরের পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, সালিশি সবাই লোকজন সবাই জানতে পারলো। এই জায়গাটাতে ভীষণই আত্মসম্মান বোধ জেগে উঠেছিল টিনুর, যে এভাবেও করতে পারলো, যেটাও মানতে পারেনি। আর তারপরে যখনই আবার এসে খোকা ওই ধরনের কথাই বলতে শুরু করলো, মানে ন্যাগিং করার মতো, একই জিনিস তোকে, মানে এই করেছিস, ওই করেছিস, সেই করেছিস, মানে যেটাকে বলে পেশা দাবিয়ে রাখা, যেটা করছিল, টিনু তখন দুম করে আউটবাস্ট করেছে, স্বাভাবিক ব্যাপার। এবং সেই জায়গা থেকে ওদের মধ্যে একটা ফিজিক্যালিও ধস্তাধস্তি হয় বা প্রবলেমেটিক হয়, এবং সেই জায়গা থেকেই ওদের মধ্যে একটা মানসিকতার এতটাই গ্যাপ হয়ে যায় যে টিনু বুঝতে পারে যে ওইখানে থাকা ওর পক্ষে এই মুহূর্তে ভীষণই ইরিটেটেড থিং, মানে এই মুহূর্তে ওখানে থাকতে পারবে না এবং ওকে ওখান থেকে চলে আসতে হবে নিজের আত্মরক্ষা এবং আত্মসম্মান বাঁচাতে। বাট
আমি তখনও বলেছি, এখনও বলছি, টিনু কিন্তু এটা ভাবেনি যে এই সংসারে আমি আর জীবনে ফিরতে পারবো না, এই সংসারে আমি আর আসতে পারবো না। এবার প্রথম দিকে টিনু বাচ্চাটাকে নিয়ে যায়নি, ওরা নিয়ে যেতে দেয়নি, এবং সেখানে গিয়ে থানায় গিয়ে সে কিন্তু বারবার বলেছে ওর বাচ্চাকে নেওয়ার কথা, ঠিক আছে? তো বাচ্চাকে নেওয়ার কথা বলেছে, তখন কিন্তু এরা দেয়নি, এরা নিয়ে পালিয়ে গেছে। কিন্তু পরবর্তীকালে টিনু বাচ্চা নেয়নি, এরকম ধরনের একটা কথা এসেছে। তো সেক্ষেত্রে আমার যতদূর মনে হয়, আমি জানি না এটা কতটা সত্যি, যে টিনু ভেবেছিল যে বাচ্চা যদি ওইখানে থাকে আমাকে এত তো প্রয়োজন পড়বেই, মা ছাড়া বাচ্চা কি করে মানুষ হবে, দ্যাটস ওয়াই ওরা আমাকে ডাকবেই, ঠিক আছে? এইটা ভেবেছিল। তো সেই জায়গা থেকে, অভিমান থেকেই টিনু কিন্তু যেতে চায়নি। এই জায়গায় এবার একটা না পাওয়ার যন্ত্রণা, বাচ্চা নেই, বরের কাছে নেই, সংসারে নেই, এইরকম একটা জায়গায় এই ব্যাপারটা আরো বেশি ইনভলভ হয়ে গেছিল। কার দিকে? এই আমাদের দীপ্তর দিকে টিনু, বুঝতে পেরেছো? আচ্ছা, ও বলছে যে এরকম একটা সিচুয়েশনের জন্য আমাকে প্রচুর কথা শুনতে হয়েছে এবং আমার ফ্যামিলির লোকজনকে প্রচুর কথা শুনতে হয়েছে, মানে দীপ্ত বলছে, একদম ঠিক কথা। এবং আমি এই জায়গায় বলবো, দীপ্ত যে ফ্যামিলির লোকজন শুনতে হয়েছে, এটা কিন্তু তারা ডিজার্ভ করে না, তাদের তো দোষ কিছু নেই। কিন্তু এটা হয়, আমরা যখনই কোনো বাচ্চাকে বলি তখন সেই বাচ্চার মা বাবা ধরে টানাটানি করি যে তার শিক্ষা ঠিক নেই, তার পারভারিশ ঠিক নেই, তারা ঠিক মতো মানুষ করতে পারেনি, তার বাচ্চাকে প্যাম্পার করে ফেলেছে, বাচ্চাকে ঠিক রাইট শিক্ষা দেয়নি, এই জন্য আমরা তখন বাবা মাকে দোষারোপ করি, যেটা আমার মনে হয় অন্যায়। আজকে দীপ্ত যে কাজটা করেছে, যেটুকুনি করেছে, সেটা তার ভুল, এবং তার ভুলের জন্য তার বাবা মাকে কখনোই বলা উচিত নয়। কিন্তু এটাও ঠিক, ওর বাবা মা শোনবার জন্য অবশ্যই দীপ্তও 50% দায়ী। দীপ্ত যদি এরকম একটা সিচুয়েশন তৈরি না করতো, তাহলে তার বাবা মাকে শুনতে হতো না। তাহলে বাবা মাকে শুনতে তখনই হয় যখন বাচ্চার কোনো দোষ থাকে। তো এখানে বাচ্চা মানে দীপ্ত, তার প্রচুর দোষ ছিল, মানে এই রকম একটা জিনিস করাতে, সেই জন্য তার বাবা মাকে শুনতে হয়েছে। আর লোক তো বলবেই, লোক তো বলবে, এরকম একটা জায়গা থেকে তার বাবা মাকেই তো দোষারোপ করবে যে তার পারভারিশ ঠিক নয়। তবে এটা ঠিক যে আমার মনে হয় যে ওর দীপ্তর বাবা মাকে যেটা বলা হয়েছে সেটা দরকার ছিল না, তারা সেটা ডিজার্ভ করে না। আচ্ছা, আর ও বলেছে যে টিনা কেন বেরিয়েছিল। তো আমি এটাই বলছি, টিনা বেরিয়েছিল অবশ্যই রাগে, দুঃখে, ক্ষোভে, ঠিক আছে? আর এটাও আমার কাছে স্বীকার করেছিল যে পুত্র সন্তান বলে ওই ছোট্ট বাচ্চাটাকে, সোনা বাবাকে কিন্তু হচ্ছে খোকার মা বাবা কিন্তু প্রচণ্ড ভালোবাসে। এটা কিন্তু যেই কথাটা টিনার সঙ্গে আমার হয়েছিল, সেখানে কিন্তু টিনা এই কথাটা আমাকে বারবার বলেছে যে বাচ্চাটাকে কিন্তু তার মা, মানে তার মা বলছি, মানে বাচ্চার বাবা, বাচ্চার ঠাকুমা, দাদু ভালোবাসে, খুবই ভালোবাসে, এটা কিন্তু বারবার স্বীকার করেছে। আর ওর মনের মধ্যে এটা ছিল যে বাচ্চাটার ওটা বাড়ি, বাচ্চাটার ওর জন্মস্থান, বাচ্চাটা ওই বাড়ির বংশের বাচ্চাটাকে নিয়ে এসে ও কেন সাফার করবে, ও কেন সাফার করাবে? কারণ সেই সময় ওর পায়ের তলার মাটি শক্ত ছিল না, না তো ও কিছু করতো, না কিছু ইনকাম করতো, প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে, ওর বাবা মার কাছেও ওর নিজের স্টেবিলিটি পাচ্ছে না, বাচ্চা নিয়ে কোথায় ঘুরবে, কোথায় ঘুরবে বাচ্চা নিয়ে? তোমরা চিন্তা করেছো? এটাই কিন্তু একটা মায়ের হওয়া উচিত, যে আমি যে যন্ত্রণায় ভুগছি, যেভাবেই চলি, আমার বাচ্চা যেন সেফ অ্যান্ড সিকিওর জায়গায় থাকে। অন দ্যাট পিরিয়ড টিনা এটা বুঝতে পেরেছিল যে আমি যেভাবে ফ্লোটিং কন্ডিশনে চলছি, আমার হঠাৎ করে এই লাভ দেয়া বা ঝাঁপ দেয়া, না তো আমার ফ্যামিলির লোক আমাকে সেইভাবে সাপোর্ট করছে, না তো অন্য কোনো সাপোর্ট পাচ্ছি। ইভেন যে আমাকে এত বড় বড় লেকচার দিয়েছে, সেও কিন্তু ইরেসপন্সিবল, ঠিক আছে? তা সে চাকরি দুম করে ছেড়ে চলে এসেছে। তাহলে এই জায়গায় আমি না খেয়ে থাকতে পারি, আমি কষ্ট করতে পারি, আমি সাফার করতে পারি, বাচ্চাটাকে কেন করবো? বাচ্চাটা দুধের শিশু, তো বাচ্চাটা তার বাবা এবং ঠাকুমা, দাদুর কাছে সেফ জোনে রয়েছে, এবং তারা তাকে ভালো রাখবে। ওই মুহূর্তে ওর এটাই মনে হয়েছিল, কারণ তারা আর যাই হোক বাচ্চাটাকে ভালোবাসে। তো সেই জায়গায় একটা মায়ের কর্তব্য তো তাই, যে আমি যদি ভুল করি, তাই ভুলের শাস্তি আমি যদি পাই, তার জন্য বাচ্চাটাকে দেবো কেন? ওই জন্য বাচ্চাকে সিকিওর জায়গায় ও সেই মুহূর্তে রেখে এসেছিল। অন দ্যাট পিরিয়ড ও কিন্তু সিকিওর জায়গায় রেখে এসেছিল, এটা কিন্তু মাথায় রাখবে তোমরা। আচ্ছা, হ্যাঁ, এটা যেটা দীপ্ত বলেছে যে বাচ্চাকে ও রেখে এসেছে এই জন্যে যাতে কিনা হচ্ছে বাচ্চার ওখানে থাকলে ও যাতে ফিরতে পারে। হ্যাঁ, এটাও একটা কারণ। টিনা ওই বাড়িতে ফিরতে চেয়েছিল, এবং টিনা বাচ্চাটাকে ওই জন্যই রেখে এসেছিল যে হয়তো কোনো না কোনো সময় ও ফিরে গেলেও যেতে পারে। টিনা কিন্তু ফিরতে চেয়েছিল, প্রথম কিন্তু এতটা ও চিন্তা করেনি, ঠিক আছে? কারণ তখনও পর্যন্ত ও নিজেকে দায়ী করতো যে আমি ভুল করেছি,
ঠিক আছে? তখনও পর্যন্ত যে আমাদের খোকার মানসিকতা নিয়ে ওরা এত কিছু চিন্তা ভাবনা ছিল না। ও ভেবেছিল আমি ভুল করেছি, ঠিক আছে, এখন রাগ হয়েছে, পরবর্তীকালে ফিরে যাব, সেটাও একটা কারণ বাচ্চাকে রেখে আসার। ঠিক আছে? আচ্ছা, এবার একটা কথা ও বলেছে, যে দীপ্ত, এটা আমি মানি। ও বলছে হ্যাঁ, আমরা সম্মানের ভয়ে, সমাজের ভয়ে অনেক কিছু লুকিয়ে রাখি, কিন্তু ব্লগাররা ডেলি ব্লগিংয়ের নামে পারিবারিক কেচ্ছা বেচে শুধুমাত্র পয়সা ইনকাম করবার জন্য। একদম ঠিক কথা বলেছে। এই জায়গায় আমি ওর সাথে একবারে একমত। এটা ঠিক যে আমরা নিজেরা যারা আমরা ডেলি ব্লগিং করে এসব কেচ্ছা বেচি না, তারা কিন্তু আমরা সমাজের ভয় পাই, আমরা সম্মানের ভয় পাই। এই সম্মানের ভয় পাই বলে কিন্তু আমরা পারিবারিক, আমাদেরও কি কিছু না কিছু প্রবলেম নেই? সবার ফ্যামিলিতেই কিছু না কিছু প্রবলেম আছে, নিজের না থাক, পাশের না থাক, আর তার পরিবারের কারণ না কিছু আছে, কিন্তু সেটা আমরা বেচতে বসি না। তার কারণ কি? আমরা মান সম্মানের ভয় পাই, যেটা এই ধরনের ব্লগার যারা কেচ্চা বিক্রি করে ভাইরাল হয়েছে তারা ভয় পায় না। এবং তাদের কাছে পয়সা ইনকাম করাটা এমন পর্যায়ে পৌঁছেছে যে এইসব কেচ্চা তারা বিক্রি করতে খুব রাজি হয়। আর সেটার কথাই কিন্তু দীপ্ত বলেছে, আর এইখানে দীপ্তকে আমি 100% মার্কস দেব। আচ্ছা, আচ্ছা, আমি এখানেই বলেছি যে এই ব্যাপারটাতে আমি নো ডাউট। ঠিক আছে? এবার ও বলেছে আমার সংসার, আমার চাওয়াতে কি সংসার জোড়া লাগতো? আপনারা যে আমার নামে দোষ দিচ্ছেন, আমার চাওয়াতে কি সংসারটা জোড়া লাগতো? সংসারটা যারা দুজন করেছে তাদের চাইতে হবে। ঠিক আছে? কিন্তু আমি এখানে তোকে বলতে পারি, হ্যাঁ অবশ্যই তোর কথাটা ঠিক, যে আমি কি, আমি তো থার্ড পার্সন, তো আমার চাওয়াতে না চাওয়াতে কি সংসার জোড়া লাগতো, নাকি আমরা মানে আমার জন্য ভাঙতো? একদমই না। তুই হচ্ছে অনুঘটকের কাজ করেছিস। আজকে টিনা যে রাস্ট্রিক ডিসিশনটা নিতে পেরেছে, বা যেটুকুনি করতে পেরেছে, বা ডেসপারেটনেস যেটা দেখিয়েছে, বা সংসারে ফিরে যেতে চায়নি, বা যেটুকুনি হয়েছে, সেটা তুই ছিলিস বলে সেই সাহসটাও পেয়েছে। অতএব তুই অনুঘটকের কাজ করেছিস। তোর জন্য সংসার ভাঙেও নি আর জোড়াও লাগেনি। সংসারটা ভঙ্গুর ছিল, তুই পুশ করেছিস, সঙ্গে সঙ্গে সেটা কাঁচের ঘরের মতো ভরভর করে ভেঙে গেছে। ঠিক আছে? আর তুই যে জোড়া লাগার কথা বলছিস, যেখানে ফেটে যায় সেখানে আর জোড়া লাগে না, কিন্তু তবুও টিনা এটা ভেবেছিল যে কোনো না কোনো সময় ও ফিরে যাবে। কিন্তু যেহেতু তুই একটা সময় সাপোর্টিং রোল প্লে করেছিস, তাই তুই কিছুটা অনুঘটকের কাজ করেছিস। তাই তুই একেবারে দায় এড়িয়ে গেলে হবে না, অনেকটা দায় তোর আছে। তবে অবশ্যই খোকা আর টিনুর মধ্যে যদি সম্পর্ক ভালো থাকতো, তারা যদি নিজেরা নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করে থাকার কথা ভাবতো, তাহলে তোর একার দ্বারা কিন্তু কখনোই না তো কাটা সম্ভব ছিল, আর না তো তুই এখন চাইলেও জোড়া লাগাতে পারতিস। তাদের দুজনকে চাইতে হবে, তাদের মেন্টালিটি আর সেই জায়গায় নেই, এটা বুঝতে হবে। আচ্ছা, আর তুই বলেছিস হ্যাঁ, যে টিনো অ্যাকচুয়ালি কষ্ট পেয়েছিল, যে যেই মানুষটার জন্য আমি 5 বছর এত কিছু করলাম, ব্লগিং করলাম, তার পাশে সাপোর্ট হয়ে দাঁড়ালাম, তাকে একটা সুপুত্র সন্তান দিলাম, তার মানে সংসারে ভরভরণ আনলাম। এটা তো ঠিক, টিনুর পর ওদের সংসার পুরো অনেকটা ঘুরে মানে গেছিল। তো সেই জায়গা থেকে কি করে মানে সে আমার সঙ্গে এরকম বিহেভ করে, এইটা টিনা মেনে নিতে পারে না। ঠিক আছে? আচ্ছা, এইবার তুই বলেছিস যে এখন অনেক কেউ ওর কাছে আছে, তখন আমি একাই ছিলাম, এই সব বলছিস, মানে সাপোর্ট করেছিস, এখন অনেক কিছু আছে। তো তুই এটা ইগো থেকে বলছিস, এটা আমি বুঝতে পারছি। ঠিক আছে? তুই এটাই বলতে চাইছিস যে যখন তোমার কেউ ছিল না, শুধু ছিলাম আমি, এখন আমি পর হয়েছি, আর কি আপন হয়েছে অনেক কিছু আর কি। হ্যাঁ, এখন তোমার সবাই আপন, পর হয়েছি আমি, এটাই আর কি। তো এটা আমি বুঝতে পেরেছি তুই কাদের উদ্দেশ্যে বলেছিস। ঠিক আছে? আমি শুধু এই কথাটাই বলবো, তারা কেউ স্বার্থহীন মানুষ নয়, এটা কিন্তু সত্যি। ঠিক আছে? এটাও ঠিক যে বেচু, সরি, খোকা সোনার ডিম পাড়া হাঁসকে লাথি মেরেছে, এবং ও একসঙ্গে অনেক পয়সা ইনকাম করবে এই ধান্দাতেই এই কাজটা করেছে। কিন্তু ওর যে তেল আর বোতল দুটোই চলে যাবে, এখন যে ও ব্লগিংটা সেই অর্থে চালাতেই পারবে না, এটাও বুঝতে পারেনি। ঠিক আছে? খোকার আরেকটু মানে কি বলবো, ভাবা উচিত ছিল। আচ্ছা, তুই বেইতি গঙ্গার কথাটা বললি না, বেইতি গঙ্গার কথাটা, ওই যে হাত ধুতে গেছিলাম, সেটা আমি এটাই বলতে চাই যে তুই অ্যাকচুয়ালি ইমোশনাল সুড়সুড়ি দিচ্ছিলিস, ফোন ফ্রেন্ড করে ফোন ফান করবি বলে, এটাই আমি বুঝতে পেরেছি। হুম।
আচ্ছা, তুই যে দিদুর কথা বললি, সরি, সেটার জন্য অবশ্যই তোর দিদু তোর জীবনে অনেকটা বড় অংশ নিয়েছিল, কিন্তু তুই এই কথাটা কেন বললি, হঠাৎ করে চোখের জলও বা কেন মুছলি? এই কথাটা বলার আমার যেটা মনে হয়, তুই এটাই বলতে চেয়েছিস যে আমার যে রক্তের সম্পর্ক, যাকে আমি সেই লেভেলে ভালোবাসতাম, তবুও তার যখন মানে একদম অন্তিম ব্যাপার, সেই সময়ও আমি আসিনি, ঠিক আছে? কিন্তু আজকের টিনুর যখন এরম পরিস্থিতি হলো, আমি দৌড়ে পড়ে চলে এলাম চাকরি ছেড়ে। এটাই তুই প্রমাণ করতে চাইছিস যে তোর ভালোবাসাটা নিখাত ছিল আর কতটা ভালোবাসতিস। আরে তখন ইনফ্যাচুয়েশন, মোহে আবিষ্ট হয়ে অনেক কিছু তুই করতে পারতিস, তো সেটাই করেছিস, এটা মোহ, ঠিক আছে? একটা ঠাকুমা মা বাবার প্রতি যে ভালোবাসা, সেটা আলাদা জিনিস, ঠিক আছে? তার সঙ্গে গার্লফ্রেন্ড বউ এদের ভালোবাসা এক হয় না। তো তখন তোর কাছে তীব্র একটা ব্যাপার ছিল যে আমি তোমার জন্য আছি, আমি তোমার জন্য লড়ে নেব, তোমার এই বিপদে আমি গিয়ে পাশে দাঁড়াবো। কারণ তখন তুই সঙ্গে সবে সবে ব্যাপারটা করছিস, তখন তুই বার খেয়ে মানে ক্ষুদিরাম হয়ে গেছিস, ঠিক আছে? মোহে আবিষ্ট হয়ে দুম করে ডিসিশনটা নিয়েছিস, যেটা তোর জীবনে সব থেকে রাস্টিক ডিসিশন, এটা আমি মনে করি, ঠিক আছে? আচ্ছা, তুমি এটাও বলেছো যে ভাই আমি অ্যাকচুয়ালি তো ওর সঙ্গে সংসারও ভাঙতে চাইনি, ওর সঙ্গে সংসার করতেও চাইনি, তাহলে আমি তো জাস্ট এমনি ক্যাজুয়ালি মিশতে চেয়েছিলাম। এটা ঠিক, তুমি ওই ফোন মানে ফান করবার জন্য গেছিলে, কারণ রেসপন্সিবিলিটি নেওয়ার মতো সেই মুহূর্তে তোমার চিন্তাভাবনাও ছিল না, সেই পরিস্থিতিও ছিল না, বাট তোমার ঘাড়ে ব্যাপারটা সঙ্গে সঙ্গে চলে এসেছিল, এবং টিনা বুঝতে পারেনি যে অ্যাকচুয়ালি তোমার ঘাড়ে ভরসা করা ওর পক্ষে সম্ভব না। নিজের পায়ে নিজে দাঁড়ানো সেটা আলাদা কথা, কিন্তু তোমার ঘাড়ে ভরসা করা ওর পক্ষে সম্ভব না। মানে তুমি নিজেই নিজেকে মানে এখনও ঠিক মতো দাঁড় করাতে পারো নি, ওরটা কী করে চালাবে, এটা স্বাভাবিক। আচ্ছা, তুমি বারবার বলছো আমি টাকা কামাতে আসিনি, আমি এখানে, তাহলে তুমি কি করতে এসেছো? নিজেকে ক্লিন চিট দিতে, ক্লিন চিট দেওয়ার জন্য এখানে এসেছো? আমি তো এটা বুঝতে পারছি না। ক্লিন চিট তো তোমার কাছে কেউ চাইনি, তাহলে তুমি এখানে কি করতে এসেছো? টাকা কামাতে আসোনি, অতএব বেকার এখানে বসে বসে কন্টেন্ট দিও না, যাতে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আরও তুঙ্গে ভিডিও করে। এই যে যেটা করছো তাতে কি তোমার মান সম্মান বাড়বে, না মানে উচ্চ জায়গায় চলে যাবে? নাকি টিনুর ভালো হবে, নাকি তোমার ভালো হবে? কারোর হবে না। এতে কি হবে, আরও বেশি টিনুকে হিউমিলেট করতে লোকের সুবিধা হবে। তো এতটুকু যদি তোমার সফট কর্নার বা ফিলিংস টিনুর জন্য থেকে থাকে, যেটা তুমি বলছো, তাহলে আমার মনে হয় যে এখন তুমি এখান থেকে পত্রপাঠ বিদায় নাও, ইউটিউব থেকে, মানে করার দরকার নেই। মনিটাইজ অন করে তুমি ভিডিও করছো না, তোমার পয়সার দরকার নেই, তুমি টাকা কামাতে আসোনি, তাহলে এত কেন ক্ল্যারিফিকেশান দিচ্ছ? কেউ কি জানতে চেয়েছে, নাকি বলতে বলেছে? কেন দিচ্ছ? কি প্রমাণ করবার চেষ্টা করছো? এটা ঠিক কথা যে টিনুকে যারা সাপোর্ট করে তারা এমনিও সাপোর্ট করবে, আর টিনুকে যারা সাপোর্ট করে না তাদের তুমি যতই বোঝাও, কনভিন্স করাও, তারা সাপোর্ট করবে না। কারণ তারা যেটা বুঝছে তারা সেটাই বুঝবে, অন্য কেউ তাদেরকে কনভিন্স করতে পারবে না। অর্থাৎ বেকার এগুলো করো না। আচ্ছা, এবার বলা হয়েছে যে এই অযোধ্যার কাণ্ডর কথা নিয়ে তোকে অনেকে প্রশ্ন করেছে, অনেক কিছু বলেছে। এটা আমি বুঝতে পেরেছি যে অযোধ্যার কাণ্ডটা তো পরবর্তী হয়েছে। তুই কি সিচুয়েশানে টিনু বেরিয়ে এলো, কেন বেরিয়ে এলো, এবং সেই সময় তোর সঙ্গে টিনুর কতদিনের সম্পর্ক ছিল, এবং তারপর কি হয়েছিল, ওই পরিস্থিতিটা তুই ক্ল্যারিফাই করছিস। অযোধ্যাটা এখানে গল্প নয়, এটা তো পরের গল্প, সেটা তো কিছু বলার নেই আর কি। তার আগে তো টিনু মানে স্বীকার করছিল যে তোর সঙ্গে রিলেশনশিপটা রয়েছে, সেটা তো বারবার স্বীকার করছিল, ভিডিওর মাধ্যমে, মেলায়, হ্যানা ত্যানা এইসব গল্প দিয়ে দিয়ে স্বীকার করছিল। অর্থাৎ সেই সময় অযোধ্যার কাণ্ডটা ঘটার পরে ও বলেছে যে আর সম্পর্ক নেই, তো তার আগে পর্যন্ত তো স্বীকার করছিল। অর্থাৎ সেখানে তোর সঙ্গে বাসে দেখা গেছে, মানে তুই তোর ফ্যামিলির সঙ্গে যেতে পারিস, ও ওর ফ্যামিলির সঙ্গে যেতে পারে, সেটা তো হতেই পারে, ঠিক আছে? সম্পর্ক ভালো আছে, সেটা হতেই পারে। কিন্তু তুই যেটার কথা বলছিস আমি বুঝেছি যে তুই আগের ঘটনা বলছিস, যেখানে অযোধ্যা কাণ্ডের কথা কোনো আসছেই না। আচ্ছা, তুই আর একটা কথা বলেছিস, ওর ফ্যামিলির লোকজনের কথা উঠেছে, তখন তুই বলেছিস এই ব্যাপারে আমি কোনো কথা বলতেই চাই না, কিন্তু ওই ব্যাপারটা বলেই তুই অনেক কিছু বলে দিলি। আর এটা বাস্তব যে টিনুর বাপের বাড়ির লোকেরা প্রথমে টিনুকে সাপোর্ট করেনি, সমাজকে আগে প্রায়োরিটি দিয়েছে, এবং নিজের ছেলেকে আগে প্রায়োরিটি দিয়েছে, পরবর্তীকালে মেয়ের কথাটা ভেবেছে, এবং সেটা পুরোপুরি নিঃস্বার্থ এটাও বলা যাবে না। টিনু যখন নিজের পায়ে নিজে দাঁড়ানোর জায়গাতে অনেকটা এসেছে,
তখন তারাও অনেকে অনেক ভালোবাসা দেখিয়েছে। তো স্বার্থহীন কোনোটাই নয়, এটা ঠিক, এটা আমি মানি। আর তুই যেটা বলতে চেয়েছিস সেটা অ্যাটলিস্ট আমি বুঝেছি আর কি। আর আমার মনে হয়, আশা করি অনেকেই বুঝেছে এই ব্যাপারটা তুই কি বলতে চেয়েছিস। তাই তোর না বলা কথার মধ্যে দিয়ে ওখানে টিনুর ফ্যামিলি, মানে টিনুর বাড়ির লোক, বাপের বাড়ির লোক, তারা কি বিহেভিয়ার করেছে সেটাও তুই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছিস। আর এটা বাস্তব যে এরকম একটা ডিসিশানে মানে সন্তানের পাশে বাবা মাও চট করে থাকে না, পরবর্তীকালে থেকেছে। তো অবশ্যই সেটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। আচ্ছা, যাই হোক, তুই তার মানে বলতে চাইছিস যে মানে না হলে টিনা সেই সময়, তো সত্যি কথা তুই সাপোর্ট না করলে টিনা মানে বেকের লাইনে ঘুরছিল। হ্যাঁ, দায়িত্বটা তোরই ছিল সেই সময়, যেহেতু তোর জন্যই অনেক কিছু প্রবলেম অ্যারাইজ হয়েছিল, তাই সেইখানে দায়িত্বটা তুই এড়ালে চলবে না, তোকেই করতে হবে, তোর বাবা মা কেন করবে, সে জায়গায় ঠিকই আছে। যাই হোক, এখন তুই আবার সেভিংস কেলেঙ্কারি নিয়ে এসেছিস খোকার মতো। সেই সেভিংস করা, আমার সেভিংস করা হয়নি, এটা আমার পার্সোনাল ব্যাপার। কেন বললি সেভিংসের কথাটা? মানে কিরকম হাস্যস্কর লাগে এই কথাটা। তুই সেভিং মানে সেভ করবি কি না সেটা তো তোর ব্যাপার, সেটা নিয়ে আমার বোকা বোকা কথা। আচ্ছা, তারপরে তুই ডিভোর্সের ব্যাপারটা বললি, মানে যে খোকা কেন ডিভোর্স চাইছে না। যদি সত্যি খোকা ডিভোর্স চাইতো তাহলে এত শর্ত রাখতো না, পরিষ্কার বলতো আমার বউ ব্যভিচারিণী, আমার কাছে প্রুফ আছে এবং সেই প্রুফগুলো আমি দিয়ে দেবো কোর্টে, ব্যাস তাহলেই সঙ্গে সঙ্গে ডিভোর্স পেয়ে যাবে। কারণ এই পরকীয়া বা এই ব্যভিচারিতা যদি প্রমাণ করা যায় তাহলে সেক্ষেত্রে ডিভোর্সটা খুব ইজিলি পাওয়া যায় একটা ছেলের ক্ষেত্রে। তো সেইগুলোকে করতে পারতো, এত শর্ত, এত এই হ্যান ত্যান কেন করছে? তার মানে নেই খোকার কাছে সেই অর্থে কোনো প্রমাণ নেই, ও খোকা শুধু বড় বড় লেকচার ছাড়ছে। এই জায়গায় আমি ঠিক, তুই তোর কথাতে একদম সহমত, একদম ঠিক বলেছিস। কিন্তু তবু তোকে একবার রিকোয়েস্ট করছি একটাই জিনিস, যে প্লিজ আর ইউটিউবের প্ল্যাটফর্মে আসিস না। কারণ অ্যাকচুয়ালি দেখ, ইউটিউব প্ল্যাটফর্মে আমরা কন্ট্রোভার্সি জনের লোকেরা কাজ করতে এসেছি, পয়সা ইনকাম করতে এসেছি। তুই পয়সা ইনকাম করতে আসিসনি। ব্লগাররা কী করতে এসেছে সেটাও তুই জানিস, পয়সা ইনকাম করতে এসেছে তাদের প্রাত্যহিক জীবনযাপন দেখি। তুই যখন দুটোই কোনোটাই করতে আসিস না, ভাই কিসের জন্য এত ক্ল্যারিফিকেশান? যে যা কমেন্ট করুক, যে যাই করুক, সেগুলোর উত্তর দেওয়ার কোনো প্রয়োজনই নেই। আমার মনে হয় ইগনোর ইজ দ্য বেস্ট পলিসি। এবার তোর চয়েস। তো যাই হোক বন্ধুরা, আমার এটুকুই বলার ছিল। আমি জানতাম ভিডিওটা বড় হয়ে যাবে, কিচ্ছু করার নেই। টাটা সবাইকে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কিন্তু কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।